আচারের কথা শুনে সেহেরের খুশির শেষ নেই। সে চটজলদি রিমনের পাশে গিয়ে বসে পড়ল। দাদিমা এক প্লেট পাশে রেখে ভাত লোকমা করতে করতে একবার সেহেরকে তো একবার রিমনকে খাইয়ে দিচ্ছে। রিমন তো তার খেলা নিয়ে বকবক করতে ব্যস্ত। রিমনের কিছু কিছু কথায় সেহের আর দাদিমা একসাথে অট্টহাসিতে ফেটে পড়ছে। চাচি আর জেঠু দরজায় কাছে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছে। চাচি আনমনে বলে উঠল, মেয়েটাকে কতদিন পর হাসতে দেখলাম, তাই না আবিদের আব্বু? তা যা বলেছ মা, ঠিকই করেছে। কসম দিয়ে সেহেরকে এই বাড়িতে আনে, না হলে মেয়েটা এমন শুকিয়ে কাঠ হয়ে যেত, হাসিটা যেন কোথায় হারিয়ে যেত তারে মায়াখানা মুখ থেকে। হ্যাঁ গো, শুনলাম তোমার ভাইকে নাকি গতকাল পুলিশে ধরে নিয়ে গেছে। আবার ছাড়া টাড়া পাবে না তো? এমনটা হবে বলে মনে হচ্ছে না। গ্রামের মানুষ এখন সতর্ক হচ্ছে আগের চেয়ে, তাই তো হন্য হয়ে চেয়ারম্যানের খোঁজে আছে। তবে শুনেছি নির্বাচন করে চেয়ারম্যান নেওয়া হবে। দেখি এবার নির্বাচন কারা কারা দাঁড়ায়। তুমি দাঁড়াবে না? আরে না, কি বলছো? আমাকে তো ওরা সরাসরি বারণ করে দিয়েছে। কবির আমার ভাই, তাই কবিরের পরিবার বংশের উপর মুরব্বি করা খুব একটা ভরসা করতে পারছে না। সেই চাচা তো বলেছে আমি সম্মানীয় ব্যক্তি আছি, থাকবো, তবে আগের মতো ভরসাটা থাকবে না। বলেই জেঠু চাপা দীর্ঘশ্বাস ফেলল। চাচি মুখ গোমড়া করে মাথা নিচু করল। কবির যা করেছে তার জন্য তাদের পুরো পরিবারও ছোট হয়ে গিয়েছে। আর এমনিতেই গ্রামের মানুষ তিলকে তাল বানাতে অভিজ্ঞ, যেমনটা জেঠুকে পোহাতে হচ্ছে। দোষ করলো ভাই, দোষী হয়ে গেল পুরো পরিবার। জেঠু চেয়েও তার নিজের মাকে এসব বলতে পারছে না। বললে আবার বড় রকম অঘটন ঘটবে, যা জেঠু বেশ ভালোভাবেই জানে। বিকালে সে উঠোনের একপাশে মুরগিদের খাবার ছিটিয়ে দিচ্ছিল, তখনই চাচি এসে বলে, ফুলমা, আবিদাকে একটু ডেকে নিয়ে আসতে পারবি? সেই কখন কাজে আছে বলে বাসা থেকে বের হলো, এখনও তার খোঁজ নেই। নির্ঘাত জমিন চাচার চায়ের দোকানে বসে আড্ডা মারছে। এই ছেলেকে নিয়ে আর পারি না। আরে চাচি, বন্ধুদের সাথে সময় কাটানো দোষের কিছু না। যদি প্রয়োজন হয় আমি যাচ্ছি আবিদ ভাইকে ডাকতে। যাবি? আরে হ্যাঁ, সমস্যা কোথায়? এখান থেকে এইখানে 1 গ্রাম পার করে তো যেতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে সাবধানে যা। তবে হ্যাঁ, মাথায় ওড়না বেঁধে মুখটা ভালো করে পেঁচিয়ে নিবি। জানিসই তো গ্রামের মহিলাগুলো কেমন ভয়ঙ্কর। তোকে এই সময় বের হতে দেখলে কটু কথা ছড়াবে। আরে চাচি, চিন্তা করো না, ওদের মুখ আছে, বলতে দাও না, আমার সমস্যা নেই। যাই হোক, যাচ্ছি। বলে ওড়না বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল। তার চাচি সেহেরের জায়গায় মুরগিদের খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ল। রিমন গেছে বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে। সেহেরেরও রিমনের সাথে খেলা মাঠে গিয়ে ঘুড়ি ওড়ানোর ইচ্ছা হয়, কিন্তু সে ইচ্ছা অপ্রকাশিত। বসন্তের প্রথম দিক থেকেই দক্ষিণার শীতল হাওয়া সকলকে কাঁপিয়ে দেয়। গ্রামাঞ্চলে বিধায় এর প্রকোপ যেন আরও বেশি। দুই ক্ষেতের চওড়া রাস্তা দিয়ে পা আলগিয়ে আলগিয়ে হাঁটছে সেহের। ফজরের পর ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বিধায় এখানে মাটি পানিতে চুপচুপ হয়ে কাদামাটিতে পরিণত হয়েছে। আর মাটি যা পিচ্ছিল, একবার পিছলিয়ে পড়লে কোমর নির্ঘাত যাবে। তবে সারাদিনের রোদের তাকে খুব একটা কাদা নেই, তবুও পিছলিয়ে পড়ার মতো যথেষ্ট কাদা রয়েছে। সেহের সামনে তাকাতেই দেখলো একজন মধ্যবয়সী লোক ভুলবশত কাদাতে পা দিয়ে ফেলে, যার ফলে সে পিছলিয়ে প্রায় পড়ে যাবে। এতে তার পাজামা ঢোলা ঢালা ফাতুয়া কিছুটা কাদায় মাখামাখি হয়ে গেল। সেহের জলদি করে লোকটার কাছে এগিয়ে লোকটিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। লোকটিকে ধরে উঠানোর ফলে হাতে ওড়না টান লেগে মুখোশটা খুলে যায়, কিন্তু সেহের সেদিকে খেয়াল নেই। লোকটা কাদামাখা হাত ক্ষেতের পানিতে ধুয়ে নিজের ফতুয়া হাতটা মুখে চোখের মোটা ফ্রেমের চশমায় ফতুয়ার এক অংশ দিয়ে মুছল। মোছা শেষ হতেই চশমাটা চোখে লাগিয়ে লোকটি সেহেরের দিকে তাকালো। সেহের কিছু না মলিন সুরে বলে উঠল, আপনি ঠিক আছেন তো চাচা? সেহেরের কথায় লোকটি বেশ অবাক হয়, তাও নিজেকে সামলে কিঞ্চিত হেসে জবাব দিল, হ্যাঁ মা, ঠিক আছি। আসলে হয়েছে কি, এই জায়গাটা পর
যাওয়ার সময় গাছে এক বিন্দু পানি পড়ে। এরপর যা ঘটে গেল। ভাগ্যিস এসেছিলে, নয়তো এই বুড়োকে সারাদিন এই কাদামাটি হাত পা ছাড়িয়ে বসে থাকতে হতো। লোকটির রসিকতায় সেহের মৃদু হাসল। সেহেরের হাসিতে লোকটিও তাল মেলালো। সেহের বুঝল লোকটি বেশ রসিক মানুষ। আচ্ছা তাহলে আজকে আসি, তোমার উপকার আমি ভুলবো না। আপনার যেতে সমস্যা হবে না তো? না তেমন কিছু না, যেতে পারবো। ঠিক আছে চাচা, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। লোকটি উত্তরে মুচকি হাসি দিয়ে চলে গেল। সেহের সেখানে কিছু সময় দাঁড়িয়ে চলে গেল জমিশ চাচার ঢং দোকানে এই দিকে। এই কি ফারুক আঙ্কেল, আপনার অবস্থা হলো কি করে? সাদ কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল ফারুক হোসাইনকে। আর বলো না, চশমায় পানি পইরা পিচ্ছিল কাদায় পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস একটা মিষ্টি মেয়ে এসে বাঁচিয়েছিল, নয়তো কি না কি ঘটে যেত। সাদ এবার অপরাধী সুরে বলে উঠল, আমি এক্সট্রিমলি সরি আঙ্কেল, আমার উচিত ছিল মেইন রোড থেকে কারো মাধ্যমে আপনাকে রিসিভ করা। কে জানতো আপনি বিকেলে চলে আসবেন। আরে ব্যাপার না, গ্রামে শুটিং থাকলে আমি আগে পুরো গ্রাম ঘুরে দেখি, এরপর সেটাই যাই। তাই এত অপরাধীর মতো থেকো না। আমার কিছু হয়নি, জাস্ট কাদাই পড়ে জামা কাপড় নষ্ট হয়েছে, এর বেশি কিছুই না। তা ওসমান, আঙ্কেলকে নিয়ে সরাইখানা যা, ওনাকে ফ্রেশ করিয়ে চেক আপ করিয়ে নিবি। ওকে স্যার। উসমান পথ দেখিয়ে ফারুক হোসাইনকে অতি সাবধানে সরাইখানায় নিয়ে যায়। সেখানে আগে থেকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন ডাক্তার এনে রাখা হয়েছে, যাতে করে যে কোনো সমস্যা হলেই আগে থেকে ট্রিটমেন্ট নিতে পারে। ফারুক হোসাইনের একবারের জন্য তুষারের দিকে চোখ গিয়েছিল। ফারুকের কাদামাখা অবস্থা দেখে মুখ ছিটকালো। ফারুকের দিকে পাত্তা না দিয়ে মুচকি হেসে উসমানের সাথে কথা বলতে বলতে চলে গেল। হঠাৎ সাদের মাথায় এলো ফারুক হোসাইন মিষ্টি মেয়ের কথা বলেছে। মিষ্টি মেয়ে শব্দটা কোথায় আসছে, আসতেই সেই মায়াবিনী চোখ জোড়া তার চোখের সামনে আবারও ভেসে উঠল। সাদ বিরক্ত হয়ে নিজের মাথায় হালকা চাপড় মেরে শুটিং সেটের দিকে চলে গেল। সেহের ঘণ্টাখানেক ধরে এপাশ তো আরেকবার অন্য পাশ ফিরছে। ঘুম যেন তার জানালা দিয়ে পালিয়েছে। সেই ছেলেটার চেহারা এক মনে তার চোখে ভেসেই চলেছে। সারাদিন ব্যস্ততায় ছেলেটার কথা ভুলে গেলেও আধার রাতের একাকিত্বে ছেলেটার চেহারা যেন তার ঘিরে ধরে। সেহের নাচেও বারবার সেই ছেলেটি ভেবে গভীর ভাবনায় ডুবে যাচ্ছে। এদিকে সাদের একই অবস্থা। হাজার চেয়েও এই এক মুহূর্তের চোখ জোড়াকেও সে ভুলতে পারছে না। বলা যায় আখি জোড়া তাকে ঘুমোতেই দিচ্ছে না। কোন মায়ায় ঘায়েল হয়েছে সেটা সাদ কিছুতেই বুঝতে পারছে না। না চাওয়া সত্ত্বেও বারংবার একজনকে নিয়ে ভাবনা। এই ভাবনায় যেন হাজারো অদ্ভুত অনুভূতির মেলা। দক্ষিণার হাওয়ার সাথে তাল মিলিয়ে সাদা পর্দাগুলো উঠছে। সাদ বসে বসে বিছানায় ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। শীতল হাওয়ায় লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। তাও প্রকৃতির এই হাওয়া যেন সাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিচ্ছে। বাতাসে সাদের টি শার্টের কলার এবং চুল একসাথে দুলছে। দুজন দুপ্রান্তে থেকেও একই অনুভূতি যেন তাদের ঘুম কেড়ে নিয়েছে। এই কিসের অনুভূতি? এই একটা প্রশ্নের উত্তর মেলাতে মেলাতে রাতের প্রহর শেষ হয়ে নতুন সকালের সূচনা হলো। তবুও যেন তাদের উত্তর মিলল। এই যে বিদেশি ভাইয়া, একটু শুনবেন? সাদ ফোনে রুবাইয়ের সাথে কথা বলছিল। এমন সময় পিছন ফিরে কারো ডাক শুনে সাদ থতমত খেয়ে ফিরল। তার পিছে ঝোপঝাড় এবং সেটা হালকা হালকা নড়ছে। ঝোপের ফাঁকে ফাঁকে পোশাকের অংশ দেখা যাচ্ছে। সাদ নিশ্চিত হলো ঝোপের পেছন থেকেই কেউ বিদেশি ভাইয়া বলে। সাদ ভুরু কুঁচকে কল কেটে বলল, কে বিদেশি ভাইয়া? এবার ঝোপের পেছন থেকে একটা মেয়ে মাথা বের করে মৃদু সুরে আমতা আমতা করে বলল, আপনি? আমি তো আপনাকেই ডাকলাম। সাদ বিস্মিত হয়ে মেয়েটির চোখের দিকে তাকায়। এই মেয়ে তো সেই মায়াবিনী। আজ মেয়েটার ডানগালের কিছু অংশ দেখা যাচ্ছে। কি ফর্সা মেয়েটা! ডানগালের মাঝামাঝি একটা ছোট্ট তিলও দেখা যাচ্ছে। এই তিলটা যেন হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট। সামনের কগাছা চুল মেয়েটির ডান চোখ এবং ভুরু স্বল্প ঢেকে রেখেছে।
মেয়েটির বাম পাশ দেখতে পেল না, কারণ সে এক পাশ ঢেকে রাখলেও অপর পাশ ঢাকতে সক্ষম হয়নি। মেয়েটির চোখ দেখে বোঝা যাচ্ছে বেশ ঝামেলায় পড়েছে সে। সাদ আবারও ভুরু কুচকে বলল, আমাকে দেখতে কি বিদেশিদের মতো লাগে? হ্যাঁ, আপনি অনেকটা আরব দেশের বাসিন্দাদের মতো দেখতে, তাই তো আপনি বিদেশি ভাইয়া। ভাইয়া শব্দটা যেন সাদকে প্রচণ্ড রাগিয়ে তুলল। তবে সে নিজের রাগ দমিয়ে শান্ত কণ্ঠেই বলল, কিসের সাহায্য লাগবে বলুন, আমার তাড়া আছে। আই হ্যাভ টু গো। আরে দাঁড়ান, বেশি কিছু না। ওই গোলাপি রঙের কামিজ পরা মেয়েটাকে দেখতে পাচ্ছেন? ওকে একটু এদিকে আসতে বলুন, প্লিজ প্লিজ প্লিজ। সাদ কেন যেন সেহেরের কথা না রেখে পারল না। সেহেরের কোনো কথার উত্তর না দিলে সে চলে গেল। সেহের মনমরা হয়ে দাঁড়ালো, আপন মনে বিড়বিড় করে বলল, এই বিদেশি এমন কেন? এই ছোট সাহায্য করলে কি হতো? আমি কি তার কাছে টাকা ধার চেয়েছি নাকি? এমন সময় মঞ্জু আসলো সেহেরের কাছে। ঝোপের পিছে সেহেরকে কাদামাটিতে গোসল করতে দেখে ইয়া বড় হা করে সেহেরের দিকে তাকিয়ে বয়, বিস্ময়ের সাথে বলে, কি রে ফুল, কাদামাটি দিয়ে তোর এ কি অবস্থা? কিভাবে কি হলো? মঞ্জুর কথায় সেহের ধ্যান ভাঙতেই সে চোখ বড় বড় করে তাকালো। সেহের আমতা করে বলল, আবিদ ভাইকে দূর থেকে দেখে এখানেই এসেছিলাম লুকাতে, কিন্তু এইখানে যে এমন অঘটন ঘটবে কে জানতো। পড়েছি, সাথে জুতোটাও ছিঁড়ে গেল। এখন কি করি বলতো? তোকে কে বলেছিল এই শুটিং দেখতে আসতে? এখন ঘটলো তো এই অঘটন। তোকে তো আমার কেলাতে মন চাচ্ছে। এই আবুলকে দেখে লুকানোর কি ছিল? হ্যাঁ, তোরে দেখলে কি খেয়ে ফেলতো? অনেকটা তাই করতো। দেখছিস না কত লোকজন। আবিদ ভাই কখনো আমায় এত লোকজনের মাঝে রাখেনি। হ্যাঁ, ঢং। তোর ওই আবুল ভাইরে বলিস তোরে প্যাকেটে করে আলমারিতে ঢুকিয়ে রাখতে। এত ঢং কেমনে করে? এই তো সমস্যা কোথায়? সারাদিন আমার ভাইয়ের পেছনে লেগে থাকিস কেন? তো কি করব? আচ্ছা রাখ এসব কথা। আমার বাসার সামনেই, আমার বাসা থেকে গোসল করে আমার জামা পরিধান করে আপাতত বাড়ি যা, পরে না হয় ফেরত দিয়ে দিস। জুতা? খালি পায়ে যাবি, সমস্যা কি? বাড়ি গিয়ে উঠোনে পা ধুয়ে নিবি। বুদ্ধি খারাপ না? আচ্ছা চল, এখানে থাকতে অসহ্য লাগছে। আরে হ্যাঁ, আরেকটা কথা। হাঁটতে গিয়ে থেমে শেষের কথা বলল সেহের। মঞ্জু থেমে পিছে ফিরে সেহেরের দিকে তাকিয়ে বলে, কিসের কথা? তোকে আমার এই স্থানের কথা কে বললো? একটা মেয়ে? কেন, কি হয়েছে? সেহের কিছুটা চিন্তায় পড়ে গেল। সে তো ওই বিদেশি ছেলেটাকে মঞ্জুকে ডাকতে বলেছিল, মেয়ে আসলো কোথা থেকে? কি রে, কি হলো? না কিছু না, চল। সেহের বাসায় গিয়ে আবিদের কাছে শুনল স্বাস্থ্যকেন্দ্র থেকে নাকি ওই রাফসান পালিয়েছে। রাফসান সুস্থ হলে গ্রামের মানুষ তাকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে বসিয়ে গ্রাম থেকে বের করে দিত, কিন্তু রাফসান তার আগেই পালিয়ে গেছে। এদিকে আবিদ যেন নিজের রাগ সামলাতে পারছে না, যার তার সাথে ঝগড়াঝাটি লাগিয়ে রেখেছে। শেষমেশ সেহেরের কাদামাটিতে ভূত সাজা অবস্থা দেখে হাসতে হাসতে বসে পড়েছে। সেহের তো গাল ফুলিয়ে আবিদকে হাসতে বারণ করছিল, কিন্তু আবিদ আরও হেসে দেয়। এরপর আর কি, দুই ভাই বোনের খুনসুটি শুরু। এদিকে ফারুক হোসাইন স্ক্রিপ্ট দেখছে, তখনই সাদ তার পাশে এসে বসলো। সাদকে দেখে ফারুক হোসাইন স্ক্রিপ্ট রেখে হেসে বলল, কি ইয়াংম্যান, এমন লাগছে কেন? আচ্ছা আঙ্কেল, আমার মধ্যে বিদেশি বিদেশি ভাব আছে? আই মিন, আমি কি আরবিয়ানদের মতো দেখতে? সাদের বাচ্চা বাচ্চা কথায় ফারুক হোসাইন হা হা করে হেসে দিল। হাসতে হাসতে বলল, তো অবশ্যই তুমি টুকটাক আরাবিয়ান, তবে কার সাহস হলো তোমাকে এই চরম সত্য বলেছে? সাদের মস্করায় ফারুক হোসাইনও আবারও আরেক দফা হেসে নিল। আবারও সে হাসতে হাসতে বলল, আমারও এমন মনে হচ্ছে জানো। তোমার মনে আছে কাল একটা মিষ্টি মেয়ের কথা বলেছিলাম, যেখানে গ্রাম শহর সকলেই আমার নাটক ডাকে, আমাকে ভালোভাবে চিনে। সেখানে সেই মেয়েটি আমাকে কাদা থেকে ওঠানোর সময় আমার সাথে সহজ ব্যবহার করেছে, আমাকে চাচা সম্বন্ধ করেছে। আমি সত্যি অবাক হয়েছিলাম। এই গ্রামে প্রায় সকলের ঘরেই টিভি আছে, বিভিন্ন জায়গায় আমার অ্যাডের পোস্ট আছে, তাও এই মেয়ে আমাকে চিনে না। সত্যি
আমার এই অভিনয় জগতে এমন মেয়ে প্রথম দেখলাম যে আমায় চেনেই না। তা বুঝলাম, তবে মেয়েটার হয়তো টিভি দেখার মতো সামর্থ্য নেই। না, সেরকম মনে হয়নি। মেয়েটির পোশাক আশাক ভদ্র এবং বড় ঘরের মেয়েই লাগছিল, ব্যবহারও তো বেশ চালিনশীল আছে। সাদ অবাক হয়ে সবটা শুনল, উত্তরে আর কিছু বলল না। ফারুক হোসাইন আবার বলা শুরু করলো। মেয়েটাকে কোনো পরীর থেকে কম লাগলো না। ও তো এই প্ল্যাটফর্মে আসলে সিলেক্ট হয়ে যাবে। কি মায়াবী তার চেহারা, বারবার মনে হচ্ছিল আপনজন। শেষের কথাই সাদের ধ্যান ভাঙল আর ভুরু কুচকে বলল। আপনজন মনে হয় মানে? ফারুক হোসাইন ম্লান হেসে বলে। আমার স্ত্রীর কথা মনে পড়ে, এই আর কি। ও আচ্ছা, তা আঙ্কেল আপনি শুটিংয়ের জন্য রেডি? হ্যাঁ, শুরু করা যায়, ঠোঁটের দুই পাশে প্রসারিত করে বলল ফারুক হোসেন। এইদিকে বিকালে সেহের মাঞ্জুর জামা কাপড় নিয়ে যেতেই মাঞ্জু যেন সেহেরকে খপ করে ধরল। সেহের চোখ বড় বড় করে বলল,